এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় মানব জনন। এই অধ্যায়ের যে বিষয়টি সেটা হলো স্ত্রী জননতন্ত্র। গতদিন আমি পুংজননতন্ত্রের দ্বিতীয় ভাগ অর্থাৎ দ্বিতীয় পার্টে ছিল কিছু অস্বাভাবিকতা এবং হরমোন পুংজননতন্ত্রের। আজকে আমি স্ত্রী জননতন্ত্রের বর্ণনা এবং তাদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আলোচনা করব। ক্লিয়ার? তাহলে শুরু করছি স্ত্রী জননতন্ত্র। দেখো, আমি এখানে তিনটে চিত্র এঁকে রেখেছি এটাকে বোঝানোর জন্য। তা এপাশে আমি ধারাবাহিকভাবে লিখছি এবং সঙ্গে সঙ্গে এর সঙ্গে মিল করে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, স্ত্রী জননতন্ত্র স্ত্রীলোকের জননাঙ্গের সমন্বয়ে গঠিত তন্ত্রকে বলা হয় স্ত্রী জননতন্ত্র। এই জনন অঙ্গ কিছু আছে, কিছু মানে একটি মুখ্য জননাঙ্গ, আর বাদ বাকিগুলো গৌণ জননাঙ্গ। সুতরাং মুখ্য জননাঙ্গ এবং গৌণ জননাঙ্গ ও গ্রন্থির সমন্বয়ে গঠিত তন্ত্রকে স্ত্রীলোকের বলা হয় যে প্রজননতন্ত্র বা জননতন্ত্র। আমি এখানে অংশগুলো ধারাবাহিকভাবে ছকের মাধ্যমে আগে উপস্থাপন করছি। স্ত্রী জননতন্ত্র। এই স্ত্রী জননতন্ত্রের যে অংশগুলো উপস্থাপন করছি, দেখো, প্রথমে হলো মুখ্য বা প্রাথমিক বা প্রধান জননাঙ্গ। ক্লিয়ার? নেক্সট গৌণ জননাঙ্গ। মুখ্য বা প্রধান জননাঙ্গ হচ্ছে কি ডিম্বাশয়। ডিম্বাশয় সংখ্যা দুটো বা এক জোড়া, এটাই হচ্ছে মুখ্য জননাঙ্গ। আর গৌণ জননাঙ্গের ক্ষেত্রে আমি একটু ভাগ করব আবার। বহিস্থ গৌণ জননাঙ্গ অন্তঃস্থ গৌণ জনন অঙ্গ, আর হলো সহায়ক গ্রন্থি। এই বহিস্থ গৌণ জননাঙ্গ হলো ভালভা। অন্তঃস্থ গৌণ জননাঙ্গ হলো ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব দুটো, জরায়ু। নেক্সট যোনি। ক্লিয়ার? এদের আবার বিভিন্ন অংশ আছে, সেগুলো আমি এখানে এক এক করে ধরে ধরে আলোচনা করব।
সহায়ক গ্রন্থির মধ্যে আছে বার্থলিন গ্রন্থি, আর হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি। ক্লিয়ার? এই হলো প্রধান এবং আনুষঙ্গিক জননাঙ্গ। ক্লিয়ার? এবার এদের সম্পর্কে আমি আলোচনা করব এক এক করে। আবার একবার, মুখ্য জননাঙ্গ, গৌণ জননাঙ্গ, বহিস্থ গৌণ জননাঙ্গ, অন্তস্থ গৌণ জননাঙ্গ, ডিম্বনালী, জরায়ু এবং যোনি। সহায়ক গ্রন্থি, বার্থলিন, এই ডিম্বনালী এক জোড়া, জরায়ু একটি, যোনি একটি, বার্থলিন গ্রন্থি এক জোড়া, স্তন গ্রন্থি এক জোড়া। ভালভা একটা বিশেষ অঙ্গ, একটাই, তারই বিভিন্ন অংশ আছে। ক্লিয়ার? এবার এক এক করে এই জিনিসগুলো সম্পর্কে আমি এখানে জাস্ট জিনিসটা কি, কোথায় থাকে, এদের গঠনে প্রধান প্রধান অংশগুলো কি কি এবং এদের কাজ ধারাবাহিকভাবে এখানে উল্লেখ করব। প্রথমেই আসি মুখ্য জননাঙ্গ। এক, ডিম্বাশয় বা ওভারি। দেখো, আমি এটার এক পার্শ্বটাই দিচ্ছি, এ পার্শ্বে একই, সুতরাং এই যেহেতু জায়গার সংকুলনের জন্য এক পার্শ্বটাই দেখিয়েছি, এ পার্শ্বে একই জিনিস থাকে। দেখো, এটা হলো মুখ্য জননাঙ্গ, স্ত্রীলোকের এক জোড়া ডিম্বাশয়। ক্লিয়ার? এটা থাকে, এর অবস্থান দেখো, বিশেষ করে শ্রোণী গহ্বরে, বুঝতে পেরেছ? এই জরায়ুর প্রতি পার্শ্বে একটা করে থাকে। শ্রোণী গহ্বরে, জরায়ুর প্রতি পার্শ্বে, শ্রোণী গহ্বরে জরায়ুর প্রতি পার্শ্বে এটা অবস্থিত। এই যে শ্রোণী গহ্বরে, দ্যাট ইজ নিম্ন উদর গহ্বর, এই গহ্বরে যে পেরিটোনিয়াম পর্দা, সেই পর্দার একটা ভাঁজ যার নাম মেসোভেরিয়াম, এই মেসোভেরিয়াম দিয়ে এই প্রশস্ত লিগামেন্ট বা পেরিটোনিয়াম পর্দার সঙ্গে এ যুক্ত। যে জিনিসটা দিয়ে যুক্ত তার নাম মেসোভেরিয়াম। ক্লিয়ার? এবারে এর গঠন, বাহ্যিক গঠন কিন্তু অন্তর্গঠন এখন না। এই জিনিসটি দেখতে অনেকটা শিম বীজের মতো। ক্লিয়ার? এটা দৈর্ঘ্যে প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার, প্রস্থে প্রায় 1.5 থেকে 2 সেন্টিমিটার, এ পুরু বা উচ্চতা 1.25 থেকে 2 সেন্টিমিটার। ক্লিয়ার? আকৃতি শিম বীজ, শিম বীজের ন্যায়। দৈর্ঘ্য 3 থেকে 4 সেন্টিমিটার, প্রস্থ 1.5 থেকে 2 সেন্টিমিটার, উচ্চতা বা পুরুত্ব 1.2 থেকে
2 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার এসো, এর সঙ্গে তোমরা শুনেছ পেরিটোনিয়াম পর্দা মেসোডার্ম থেকে উৎপন্ন এই শ্রোণী গহ্বরের মধ্যে পেরিটোনিয়াম পর্দার একটা যোগ আছে। এই পেরিটোনিয়াম পর্দার বিশেষ করে দেখা যায় কি সঙ্গে এই ডিম্বাশয়টি যুক্ত থাকে। এর বিভিন্ন অংশ যুক্ত থেকে একটা নির্দিষ্ট জায়গা দখল করে থাকে। দেখো, এর এই যে ডিম্বাশয়, এর কয়েকটি বিশেষ জিনিস আছে। কি? এর দুটো প্রান্ত, ঊর্ধ্ব প্রান্ত বা সম্মুখ প্রান্ত দিলেই ভালো হয়। সম্মুখ প্রান্ত, সামনের দিকে যে প্রান্তটা, সম্মুখ প্রান্ত। এর থাকে পশ্চাৎ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত। এর থাকে ঊর্ধ্বমেরু, এর থাকে নিম্নমেরু, এর থাকে মধ্যতল, এর থাকে পার্শ্বতল। দেখো, এতগুলো জিনিস। সম্মুখ প্রান্ত সামনের দিকে, পশ্চাৎ দিকে পশ্চাৎ প্রান্ত, সামনের দিকে ঊর্ধ্বমেরু, পশ্চাৎ দিকে এই মানে বাদিকে নিম্নমেরু, মাঝখানের তলটাকে মধ্যতল, আর নিচের তলটাকে বলা হয় এই পার্শ্বতল। এই জিনিসগুলোর আছে। এই সম্মুখ প্রান্তটা সাধারণত দেখা যায়, সম্মুখ প্রান্ত যেটা, এইটা প্রশস্ত লিগামেন্টের সঙ্গে কার বিশেষ করে দেখা যায়, ওই যেটা তোমরা একটু আগেই নাম শুনেছ, মেসোভেরিয়াম দ্বারা পেরিটোনিয়াম ভাঁজ যাকে বলা হয়, এর সঙ্গে যুক্ত। এর সঙ্গে মেসোভেরিয়াম, মেসোভেরিয়াম এই অংশ দ্বারা পেরিটোনিয়াম পর্দার এটা ভাঁজ এই প্রশস্ত লিগামেন্টের সঙ্গে এরা যুক্ত। এর পশ্চাৎ প্রান্তটা অবতল এবং উন্মুক্ত। ঊর্ধ্বমেরুটা ওই যে দেখো ফিমব্রি, এই যে ইনফান্ডিবুলাম এবং ফিমব্রির সঙ্গে যুক্ত, ফিমব্রির সঙ্গে যুক্ত, ফিমব্রি। আবার নিম্নমেরুটা এই দিকটা ওভারিয়ান লিগামেন্টের সঙ্গে যুক্ত, ওভারিয়ান লিগামেন্টের সঙ্গে যুক্ত। ক্লিয়ার? মধ্যতলটা এই প্রশস্ত লিগামেন্টের মাধ্যমে এই ফ্যালোপিয়ান টিউবের সঙ্গে যুক্ত, নিম্ন তলের সঙ্গে। মধ্যতল ফ্যালোপিয়ান টিউবের, ফ্যালোপিয়ান নালীর নিম্নতলের সঙ্গে যুক্ত। এখানে আছে ওই প্রশস্ত লিগামেন্ট। দেখো, এখান থেকে শুরু করে এদের প্রশস্ত লিগামেন্ট রয়েছে, ব্রড লিগামেন্ট। পার্শ্বতল এই পেরিটোনিয়ামের খাঁজে অবস্থিত, যাকে বলে ওভারিয়ান ফসা, ওভারিয়ান ফসা। এই বিশেষ ব্যাপারটা কিন্তু এর সঙ্গে আছে, একটু দেখে নিতে হবে। ক্লিয়ার? এর কতগুলো, এই ডিম্বাশয়ের কতগুলো স্তর আছে। যেমন দেখা যায় জার্মিনাল এপিথেলিয়াম। ক্লিয়ার? তারপর আছে টিউনিকা অ্যালবুজিনিয়া, শ্বেতান্ত বহিরাবরক দিয়ে এটা মোড়া, আবৃত রয়েছে। ক্লিয়ার? এই হলো এর বাহ্যিক গঠনগত দিক। এবার আসে এর কাজ কি। এর কাজ হলো, 1 নম্বর, এখানে উজেনেসিস প্রক্রিয়ায় ডিম্বাণু উৎপন্ন হয়।
এটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রধান কাজ, ডিম্বাণু উৎপাদন। ডিম্বাণু উৎপাদন। আর দ্বিতীয় কাজ হচ্ছে হরমোন ক্ষরণ, অন্তঃস্রাবী কাজ। এর থেকে বিশেষ কিছু হরমোন খরিত, যে হরমোনগুলো স্ত্রী জননতন্ত্র বা স্ত্রীজনিত বিভিন্ন রকম বৈশিষ্ট্য নির্ধারণের জন্য দায়ী। ক্লিয়ার? হরমোনগুলো হলো মূলত ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন প্রভৃতি। এছাড়াও এখান থেকে স্বল্প পরিমাণ অ্যাক্টিভিন, ইনহিবিন, বুঝলে, এবং টেস্টোস্টেরন খরিত হয়। অ্যাক্টিভিন, এই সমস্ত জিনিসগুলো খুব কম পরিমাণে, তবে প্রধান হচ্ছে এই হরমোনগুলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন, যেগুলো বিভিন্ন রকমের গৌণ যৌন বৈশিষ্ট্য এবং প্রধান প্রধান যৌন ক্রিয়াকর্ম নিয়ন্ত্রণে সহায়তা করে। গেল ডিম্বাশয়। নেক্সট এসো ডিম্বাশয়ের পরে এর যে গৌণ যৌন অঙ্গের কথা আমরা বলেছিলাম, এর মধ্যে সব থেকে প্রথম দেখো এই একটা নালী এপার্শ্ব আছে, এপার্শ্ব আছে। এটাও সাধারণত উদর গহ্বরে, শ্রোণী গহ্বরে, জরায়ুর প্রতি পার্শ্বে, লক্ষ্য করো, এপার্শ্বে একটা, এপার্শ্বে একটা, প্রতি পার্শ্বে থেকে উৎপন্ন হয়ে একদম এই ডিম্বাশয়ের প্রান্ত পর্যন্ত প্রলম্বিত। এটা পেশিবহুল নালী, প্রায় 10-12 সেন্টিমিটার লম্বা। ক্লিয়ার? তাহলে ডিম্ব নালী বা ফ্যালোপিয়ান নালী 2 নম্বর। আমি পরপর নম্বর করছি। ক্লিয়ার? এটা কোথা থেকে? জরায়ু থেকে, জরায়ুর ঊর্ধ্ব প্রান্ত থেকে কোন পর্যন্ত বিস্তৃত? একদম ডিম্বাশয়ের ঊর্ধ্বমেরু পর্যন্ত। ডিম্বাশয়ের ঊর্ধ্বমেরু এক প্রকার পেশিবহুল নালী। এর আবার কতগুলো অংশ আছে দেখো। এর অংশগুলো কি কি? প্রথম আমি এদিক থেকে আসছি, এই ফানেলের মতো একটা অংশ আছে, যে অংশটা সাধারণত কোন প্রান্ত? এর এই যে এর ঊর্ধ্বমেরু, একে বলে নালিকা প্রান্ত। ডিম্বাশয়ের এই ঊর্ধ্বমেরুকে বলে নালিকা প্রান্ত, আর এই প্রান্তকে বলা হয় জরায়ু প্রান্ত। ওই নালিকা প্রান্ত পর্যন্ত, লাস্ট পর্যন্ত বিস্তৃত। এর প্রথম অংশের নাম হচ্ছে ফানেলের মতো ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম। ক্লিয়ার? এর অগ্রভাগে আঙুলের মতো প্রবর্ধক, যার নাম হচ্ছে ফিমব্রি। ফিমব্রি। এই যে ফানেলের একদম মাঝখানে একটা ছিদ্র আছে, যার নাম অস্টিয়াম। ক্লিয়ার? এ গেল 1 নম্বর, এ। নাম্বার 2, বি। এর পরবর্তী অংশটা একটু সামান্য স্ফীত, একে বলা অ্যাম্পুলা। তার পরবর্তী অংশ সরু অপেক্ষাকৃত, যার নাম ইস্থমাস। তার পরবর্তী অংশ জরায়ু সংলগ্ন অংশ, ইউটেরাইন অংশ। ইউটেরাইন অংশ। ক্লিয়ার? এই অংশগুলো হলো ডিম্বনালী। এর মাধ্যমে এই ডিম্বাশয়ে উৎপন্ন ডিম্বাণু পরিবাহিত হয়।
ক্লিয়ার? আবার এখান থেকে পুংজনন অঙ্গের মাধ্যমে নির্গত বীর্য, যার মধ্যে শুক্রাণু থাকে, সে এই জরায়ু গহ্বর থেকে জরায়ু দেহ অতিক্রম করে এই ইউটেরাইন অংশ দিয়ে অ্যাম্পুলা অংশে পরিবাহিত হয়। সুতরাং এ কিন্তু ডিম্বাণু পরিবহন করে, শুক্রাণু পরিবহন করে। আবার এই অ্যাম্পুলা অংশেই প্রধানত ডিম্বাণু শুক্রাণুর মিলন ঘটে, যাকে বলা হয় নিষেক। সুতরাং এর কাজের মধ্যে পড়ে মূলত ডিম্বাণু, শুক্রাণু পরিবহন। নেক্সট, এই অ্যাম্পুলা অংশে সাধারণত নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। আবার নিষেকের পরে এখান থেকে জাইগোট, মরুলা, ব্লাস্টুলা এই দশাগুলো উপনীত হলে সেও কিন্তু এর মাধ্যমে জরায়ুতে আসে। সুতরাং এই মরুলা বা ব্লাস্টুলা, এই যে ভ্রূণ, এরও পরিবহন করে। পরিস্ফুটনরত ভ্রূণ এর মাধ্যমে পরিবাহিত হয়, এসে জরায়ু গহ্বরে আসল জায়গায় সে স্থিতি লাভ করে। গেল, এই হলো তোমার 2 নম্বর আমরা যেটা রাখলাম, সেটা হলো ডিম্বনালী। এবারে শোন, ডিম্বনালীর পরে যে অংশটি, সেটা হলো 3 অন্তঃস্থ গৌণ জননাঙ্গের মধ্যে পড়ে 3 নম্বর ইউটেরাস বা জরায়ু। এই যে ডিম্বনালী এপাশ থেকে এসে যে প্রকোষ্ঠের সঙ্গে মিলিত হয়েছে, পেশিবহুল ন্যাসপাতি আকৃতির বা ত্রিকোণাকার, বুঝলে? এর দৈর্ঘ্য প্রায় 8 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, পুরুত্ব প্রায় 3 সেন্টিমিটার। এই অংশে পেশিবহুল ন্যাসপাতি বা ত্রিভুজ আকৃতির যে অংশের সঙ্গে যুক্ত হয় তার নাম ইউটেরাস বা জরায়ু। সুতরাং এটা ন্যাসপাতি আকার, পেশিবহুল অংশ। এবং দেখো, এটা মূলত থাকে কোথায়? এটা থাকে সাধারণত মলাশয় এবং মূত্রাশয়ের মাঝখানে, শ্রোণী গহ্বরের পৃষ্ঠ প্রাচীরের সঙ্গে যুক্ত থাকে, বুঝলে? আর এর সঙ্গে যুক্ত থাকে ওপরের দিকে 2টো ডিম্বনালী, নিচের দিকে এর সঙ্গে যুক্ত থাকে ভ্যাজাইনা বা যোনি। ক্লিয়ার? এর প্রধান প্রধান অংশগুলো কি কি? জরায়ু বা ইউটেরাস। দেখো, এর উপরের দিকে ফ্যাট সঞ্চিত হয়ে যে উদ্গত বা গম্বুজাকৃতির অংশ তৈরি করে তাকে বলা হয় ফান্ডাস। এর প্রথম অংশ হচ্ছে এ ফান্ডাস। এটা সাধারণত জরায়ুর উপরের দিকে গম্বুজাকৃতির এবং ফ্যাট সমৃদ্ধ নরম অংশ, এর নাম ফান্ডাস। তারপরে যে অংশটা প্রশস্ত অংশ, একে বলা হয় বডি বা দেহ। ফান্ডাস এবং এই যে জরায়ু কণ্ঠ, এর মাঝের অংশের নাম হলো এই দেহ। ক্লিয়ার? সব থেকে প্রশস্ত অংশ। এর ভেতরে যে অংশটা থাকে, দেখো, জরায়ু গহ্বর, এর ভেতরে থাকে জরায়ু গহ্বর। ক্লিয়ার? তারপরে দেখো, নিচের দিকে নেমে এসে অপেক্ষিত সরু নালীর মতো হয়ে গেছে, একে বলা হয় সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ। এই সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ
নিচের দিকে সরু নলের মতো দেখতে। এই অংশটা এই জরায়ু এবং জরায়ু কণ্ঠের সংযোগস্থল যে ছিদ্রপথ তাকে বলে ইন্টারনাল অস্টিয়াম বা ইন্টারনাল অস। ঠিক আছে, এই জরায়ু কণ্ঠের দেখো ওপরের দিকে যাকে বলা হয় ইন্টারনাল অস্টিয়াম, ইন্টারনাল অস, আর এই যোনির সঙ্গে যুক্ত যে অংশটা তাকে বলা হয় এক্সটার্নাল অস। এই যে এক্সটার্নাল অস, এটা ইন্টারনাল, এটা এক্সটার্নাল। এক্সটার্নাল অস, অস মানে অস্টিয়াম। ক্লিয়ার? এবার আসো, এই জরায়ু পেশিবহুল অংশ, এর প্রাচীর ডি লক্ষ্য করো। জরায়ুর প্রাচীর যোগ কলা এবং পেশি কলা দ্বারা গঠিত, অপেক্ষাকৃত স্ফীত। এর বাইরের দিক থেকে দেখো ভেতরের দিকে তিনটা স্তর আছে। পেরিমেট্রিয়াম, এটা মায়োমেট্রিয়াম মাঝখানেরটি, এন্ডোমেট্রিয়াম একদম অভ্যন্তরে। এই জরায়ুর প্রাচীরে তিনটি স্তর। সব থেকে বাইরের দিকে পেরিমেট্রিয়াম, এটা পেরিটোনিয়াম পর্দা। পেরিমেট্রিয়াম ভেতরের দিকে অরেক পেশি বা মসৃণ পেশি দিয়ে গঠিত মায়োমেট্রিয়াম, আর একদম ভেতরের দিকে পেশি এবং তন্তু দ্বারা তৈরি এন্ডোমেট্রিয়াম। ক্লিয়ার? দেখো এটা আবার তিনটে স্তর আছে বাইরে থেকে ভেতরের দিকে। কি কি? স্ট্রাটাম বেসিলি, স্ট্রাটাম বেসিলি, মাঝখানেরটাম স্ট্রাটাম স্পঞ্জিওসাম, স্ট্রাটাম কম্প্যাক্টাম। এই এন্ডোমেট্রিয়াম তিনটে স্তরে বিভক্ত। ক্লিয়ার? এই এর গঠনে থাকে। ক্লিয়ার? এবারে সের কাজ কি? এর প্রধান কাজ দেখো, এর মধ্যেই বিশেষ করে ভ্রূণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এক, ভ্রূণের বৃদ্ধি। সুরক্ষা। ক্লিয়ার? এই যে এন্ডোমেট্রিয়াম স্তর, বুঝলে, এই এন্ডোমেট্রিয়াম স্তরে অমরা গঠিত হয়। ক্লিয়ার? এই অমরা থেকে যাবতীয় পুষ্টি পদার্থ পায় ভ্রূণ। সুতরাং এন্ডোমেট্রিয়াম থেকেই কিন্তু অমরাটা তৈরি হয়। 2 নম্বর, অমরা গঠন ও ভ্রূণের পুষ্টি। এন্ডোমেট্রিয়ামের মধ্যে ভ্রূণের রোপণ হয়, ভ্রূণের রোপণে সহায়তা করে। আর এই যে মায়োমেট্রিয়াম পেশির সংকোচনের ফলে প্রসব কাজটি সহজতর হয়। 4 নম্বর হচ্ছে প্রসব। ক্লিয়ার? এই কাজগুলোতে সহায়তা। নেক্সট, ভ্যাজাইনা বা যোনি। নেক্সট 4 নম্বর বোধ হয়
যোনি বা ভ্যাজাইনা। দেখো এখানে তুমি লক্ষ্য করো, এই যেখানে জরায়ু কণ্ঠ শেষ হয়েছে, যেখানে এক্সটার্নাল অস, তারপর থেকে আরেকটি নলের মতো, পেশিবহুল নলের মতো অঙ্গ একদম ভেস্টিবিউল পর্যন্ত বিস্তৃত। ক্লিয়ার? এই অংশ হচ্ছে যোনি। কোথা থেকে? সাধারণত জরায়ু কণ্ঠ থেকে ভেস্টিবিউল পর্যন্ত বিস্তৃত। পর্যন্ত বিস্তৃত থাকে। এটাও একটা পেশিবহুল অঙ্গ। ক্লিয়ার? এর কাজ কি? মূলত এই প্রথম কাজ। দেখো এর মধ্যেই সাধারণত পুংজ জননাঙ্গ থেকে যে বীর্য এখানে স্খলিত হয়, সুতরাং এইটা এই স্ত্রী জননটি যৌন জননে বা যৌন সঙ্গমে সহায়তা করে। যৌন সঙ্গম। বি, স্খলিত বীর্য ধারণ। বীর্য ধারণ। সি, এর মধ্য দিয়ে সন্তান প্রসব হয়। সন্তান প্রসব। ক্লিয়ার? এবং এই যে যোনি, এখানে যে যোনি ছিদ্র আছে তার মাধ্যমে মূত্র এবং রজস্রাব এর মাধ্যমে হয়। দি রজস্রাব এর এই যোনি ছিদ্রের মাধ্যমে হয়। এবং এই যোনিতেই যে ভেস্টিবিউল থাকে সেখানে আরেকটা ছিদ্র আছে, যার নাম মূত্র ছিদ্র। মূত্র পরিবহন বা মূত্র ত্যাগ এর এই মূত্র ছিদ্র দিয়ে, আমি পরে দেখাচ্ছি এটা অংশটা। এই হলো ভ্যাজাইনা বা যোনি। এবার এসো, দেখো আমাদের এই প্রধান যে সম্মুখ দৃশ্য স্ত্রী জননতন্ত্রের, এই অংশগুলো কিন্তু মোটামুটি দেখানো হলো। এবার একটু আমরা এই যেটা বহিস্থ গৌণ জনন অঙ্গ, সেটা আমি একটু এখানে আলাদা করে এঁকে দিয়েছি। নাম্বার 5, এই বহিস্থ গৌণ জননাঙ্গের মধ্যে যেটা পড়ে সব থেকে উল্লেখযোগ্য যার নাম, সেটা হলো এই যে অংশটা আমরা এঁকেছি, এই অংশটা, এর প্রধান অংশের নাম হচ্ছে ভালভা। কি আছে এর মধ্যে? দেখো ভালভার যে বিভিন্ন অংশগুলো, এই ওপরের দিকে দেখো, এই যে অঞ্চলটা মন্স পিউবিস, মন্স পিউবিস, এই ভালভার ওপরের দিকে নরম পিউবিক রোম সমন্বিত ফ্যাট সঞ্চিত থাকে এর মধ্যে। এই নরম অংশকে বলা হয় মন্স পিউবিস। এবার বি, এই ভালভার লক্ষ্য করো দুটো চামড়ার ভাঁজ দুপাশে। এই যে চামড়ার ভাঁজ, এই চামড়ার ভাঁজ এপাশে একটা ওপাশে একটা এরকম গোলাকার ভাবে, এর নাম লেবিয়া মেজোরা। এই যে এই লেবিয়া মেজোরা এর দ্বিতীয় অংশ লেবিয়া
মেজরা। এই ভাঁজের মধ্যে আরেকটা ভাঁজ, এই লাল দিয়ে আমি দেখিছি, বুঝলে, এর নাম হচ্ছে লেবিয়া মাইনরা। ক্লিয়ার? এই লেবিয়া মাইনরা মধ্যবর্তী অঞ্চল কে বলা হয়? সাধারণত ভেস্টিবিউল। সি ABCD ভেস্টিবিউল। ক্লিয়ার? এই ভেস্টিবিউল লেবিয়া মাইনর মধ্যবর্তী সংকীর্ণ অঞ্চল, যেখানে দেখো ওপরের দিকে মূত্র ছিদ্র আর নিচের দিকে দেখো একে বলা হয় ইউরেথ্রাল অরিফিস, যোনি ছিদ্র ভ্যাজাইনাল অরিফিস। ক্লিয়ার? আর এই লেবিয়া মেজরা লেবিয়া মাইনরা সংযোগস্থলে রয়েছে ক্লাইটোরিস বা ক্লিটোরিস, ভেস্টিবিউল, নেক্সট ক্লাইটোরিস বা ক্লিটোরিস। লেবিয়া মাইনরা এবং মেজরার সংযোগস্থলে প্রলম্বিত পেশিবহুল সূক্ষ্ম অঙ্গ, যেটা স্ত্রীলোকের পেনিসের সঙ্গে তুলনীয়, এর নাম ক্লাইটোরিস। ক্লিয়ার? ভেস্টিবিউল এর মধ্যে এই সংকীর্ণ অঞ্চলের উপর দিয়ে কিন্তু আছে মূত্রছিদ্র, তার নিচে আছে যোনি। এই যোনি ছিদ্রের এপাশে একটা ওপাশে একটা দুটো গ্রন্থি উন্মুক্ত হয়, বুঝলে, যার নাম হচ্ছে বার্থোলিন গ্রন্থি। বার্থোলিন গ্রন্থি আসছি আমি কথা পরে। আচ্ছা, এপাশে পার্শ্বদৃশ্য তোমরা দেখো, এই জরায়ু, এখান থেকে ভ্যাজাইনা, এই সেই ছিদ্র যার নাম যোনি ছিদ্র, এই সেই ছিদ্র যার নাম মূত্র ছিদ্র, এই অংশটা এই এর নাম ভেস্টিবিউল। এই ভেস্টিবিউলের মধ্যেই যোনি ছিদ্র মূত্র ছিদ্র উন্মুক্ত, এই আমি লেবেল করেছি ভেস্টিবিউল। এর পেছনের দিকে আছে দেখো, এখানে পায়ু ছিদ্র। এই পায়ু ছিদ্র আর এই যোনি ছিদ্রের মাঝেই অঞ্চলকে বলা হয় পেরিনিয়াম। ক্লিয়ার? এই জরায়ুর সঙ্গে দেখো যুক্ত আছে ডিম্বনালী, আবার জরায়ুর সঙ্গে যুক্ত আছে দেখো ডিম্বাশয়। এই দৃশ্যটা হচ্ছে পার্শ্বের থেকে দেখলে আমরা দেখতে পাই। আর এবার বহিস্থ গৌণ জননাঙ্গ, এই হলো তোমার ভালভা এর অংশগুলো, বুঝলে। এই সমস্ত অংশগুলো সামগ্রিকভাবে আমাদের যৌন মিলনে সহায়তা করে। এদের কাজ যৌন মিলনে সহায়তা করা, এই সামগ্রিকভাবে এই অঙ্গগুলো। এই হলো তোমার বহিস্থ জনন অঙ্গ। এবার আসি গ্রন্থি সম্পর্কে। নাম্বার 6 জনন গ্রন্থি। প্রথম যে জনন গ্রন্থিটার কথা বলবো, এই যে ভেস্টিবিউল অঞ্চলে যোনি ছিদ্রের পাশে দুটো ছোট মটর দানার মতো গ্রন্থি আছে, এর নাম হচ্ছে বার্থোলিন গ্রন্থি। বার্থোলিন গ্রন্থি। এই যে ভ্যাজাইনাল অরিফিস, এইটা একটা পর্দা দ্বারা এটা ঢাকা থাকে। আপনার বয়ঃসন্ধিকালের সময় থেকে এটা এই রজস্রাব শুরু হলে এটা ছিন্ন হয়ে যায়, এর নাম হাইমেন। আচ্ছা, এবার বার্থোলিন গ্রন্থি বললাম কোথায় আছে। এর থেকে যে রস খরিত হয়, ক্ষারীয় প্রকৃতির রস, এর কাজ হলো সঙ্গমের সময় সাধারণত যোনিপথকে পিচ্ছিল করা, যোনিপথের পিচ্ছিল
পিচ্ছিলতা প্রদান, এর থেকে যে ফ্লুইড বা রস করিত হয় জেলির মতো, যোনিপথকে পিচ্ছিল করে সঙ্গমে সহায়তা করে। আর একটা, এর চারিপার্শ্বে মূত্র নির্গত হয়, ঠিক দেখো এর ওপরের দিকে, ওই মূত্র যে অম্লভাবকে প্রশমিত করে, মূত্রের অম্লতা প্রশমনে সহায়তা করে। ক্লিয়ার? এবার আরেকটি গ্রন্থি আছে, নাম্বার 7, তার নাম হল স্তন গ্রন্থি বা দুগ্ধ গ্রন্থি। কত যেন 6 না 7 বোধ হয়, স্তন গ্রন্থি। স্ত্রীলোকের এটা পরিবর্তিত ঘর্মগ্রন্থি বলা যেতে পারে। সাধারণত বক্ষের অঙ্কদেশে 2 থেকে 6 বক্ষপঞ্জরাস্থির উপরিভাগে প্রতি পাশে একটা করে 2টো উদ্গত স্তন গ্রন্থি থাকে। ক্লিয়ার? কোথায় থাকে বললাম? স্তন গ্রন্থি সাধারণত দুগ্ধ উৎপাদন ও দুগ্ধ ক্ষরণে সহায়তা করে। স্ত্রীলোকের সন্তান প্রসবের পর দুগ্ধ উৎপাদন ও দুগ্ধ ক্ষরণ এর কাজ। দুগ্ধ উৎপাদন ও ক্ষরণ, এর ভেতরে আছে অসংখ্য লোভ। লোবিউলের সংখ্যাটা বেশি, লোভ প্রায় 25-30টা লোভ থাকে। আবার লোভের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ লোবিউল থাকে। আর থাকে ল্যাটিসিফেরাস ডাক্ট, অর্থাৎ দুগ্ধ বহনকারী নালী, যেটা আচ্ছা একে যদি আমরা দেখি সাধারণত দেখা যায় এর যে উদ্গত অংশ এখানে থাকে, দেখলে নিপল, এই নিপল বা স্তন বৃন্ত, এখানে প্রায় 25-30টা সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। এই ছিদ্রযুক্ত স্ফীত অংশ নিপল, একে বেষ্টন করে প্রায় বৃত্তাকার একটা অঞ্চল, রঞ্জক পদার্থযুক্ত একটু ঘন রঞ্জক পদার্থপূর্ণ অঞ্চল থাকে, যার নাম এরিওলা। এরিওলা। ক্লিয়ার? এই এরিওলা অঞ্চলে সাধারণত থাকে যোগকলা এবং ফ্যাট বা চর্বি সমৃদ্ধ বিশেষ বিশেষ কোষ দ্বারা এটা তৈরি। এবার এর পরবর্তী ভেতরের দিকে এখানেও থাকে যোগকলা, পেশিকলা, বিশেষ করে দেখা যায় আমরা যেটাকে বলি চর্বি কলা, বেশি পরিমাণে চর্বি এবং যোগকলা তন্তু দ্বারা তৈরি এই অঞ্চলটি। বুঝতে পেরেছ? আর আছে এর মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম, অসংখ্য বললে ভুল হবে, মানে প্রায় 25-30টা, তা আরও বেশি এরকম সূক্ষ্ম সূক্ষ্ম নালী এখান থেকে উৎপন্ন হয়ে এই 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 ভেতরের দিকে, যার অগ্রভাগে সূক্ষ্ম ছিদ্র এই বাইরের দিকে উন্মুক্ত। আমি একটাকে তোমাকে দেখাচ্ছি। এই নালীর কিছু দূর পর এখানে স্ফীত অংশ থাকে প্রত্যেকটা, একে বলা হয় ল্যাটিসিফেরাস সাইনাস। এটা ল্যাটিসিফেরাস ডাক্ট, এই ল্যাটিসিফেরাস ডাক্ট, ঠিক আছে? এটা ল্যাটিসিফেরাস সাইনাস। এইবার এই সাইনাসটি থেকে নালী ভেতরের দিকে প্রবেশ করে, এগুলো অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই এই শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই শাখাগুলোকে বলা হয়
ইন্টার ল্যাটিসিফেরাস ডাক্ট, ল্যাটিসিফেরাস ডাক্ট। ক্লিয়ার? এই ল্যাটিসিফেরাস ডাক্টগুলো আবার শাখা প্রশাখায় বিভক্ত। ক্লিয়ার? এরা এরকম এই এক একটা লোভ, এই লোভের মধ্যে প্রবেশ করে, আর এর মধ্যে আবার আছে এই একটা লোভ, ধরো এই আর একটা লোভ, এই লোভের মধ্যে প্রবেশ করে, এই লোভের মধ্যে আছে আবার এটাকে একটা লোভ, আবার এর মধ্যে আছে কি লবিউল, এর সংখ্যা প্রচুর। ক্লিয়ার? তাহলে এই ইন্টার ল্যাটিসিফেরাস ডাক্ট এর মধ্যে গিয়ে আবার বিভক্ত হয়। এই দেখো, এই 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 এদিকে বলা একে বলা হয় ইন্ট্রা ল্যাটিসিফেরাস ডাক্ট, ইন্ট্রা ল্যাটিসিফেরাস ডাক্ট। ক্লিয়ার? খেয়াল করলে দেখো, ল্যাটিসিফেরাস ডাক্ট, ইন্টার ল্যাটিসিফেরাস ডাক্ট, ইন্ট্রা ল্যাটিসিফেরাস ডাক্ট। এই ইন্ট্রা ল্যাটিসিফেরাস ডাক্ট আমি এখানে দেখাতে পারছি না, জায়গা নেই। এই ইন্ট্রা ল্যাটিসিফেরাস ডাক্ট আবার সূক্ষ্ম সূক্ষ্ম শাখায় বিভক্ত। এর নাম অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার ডাক্ট। এই অ্যালভিওলার ডাক্ট এর সঙ্গে যুক্ত অ্যালভিওলাস বা সাইনাস, এই অ্যালভিওলাস। ক্লিয়ার? এটা এক সারি আবরণী কলাকোষ দিয়ে তৈরি। এদেরই কাজ হলো দুগ্ধ উৎপন্ন করা। প্রোল্যাকটিন হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকাল নয়, বয়ঃসন্ধি বিশেষ করে সন্তান প্রসবের পরে এখান থেকে দুগ্ধ খরিত হয়, এবং এই ল্যাটিসিফেরাস ডাক্ট দিয়ে ইন্ট্রা ল্যাটিসিফেরাস ডাক্ট, তারপরে ইন্টার ল্যাটিসিফেরাস ডাক্ট, তারপরে সাইনাসের সঞ্চিত হয়, সেখান থেকে এই ল্যাটিসিফেরাস যে ছিদ্র ডাক্টের নালী সেখান দিয়ে বাইরে বেরিয়ে আসে। এর ভেতরের অতি সূক্ষ্ম গঠনটা আমি দেখালাম। এবার আরেকটা জিনিস আছে, এই যে ল্যাটিসিফেরাস ডাক্টের গঠনে থাকে একটা বিশেষ রকমের কোষ, যাকে বলে মায়ো এপিথেলিয়াল সেল। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোষ, যাকে বলে মিল্ক বাস্কেট। এই কোষটি সংকোচনের জন্য এর মধ্য দিয়ে, এই ডাক্টের মধ্য দিয়ে দুধের পরিবহনটা সম্পন্ন হয়। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, এই তন্ত্রের যে বিভিন্ন অংশগুলো, তাদের গঠনগত বৈশিষ্ট্য, অবস্থান, তাদের কাজ বোধহয় আমার সব আলোচনা হয়েছে। আমরা শেষ করলাম আরেকটি মানব জননের স্ত্রী জননতন্ত্র। আমি এর ওপরে আরেকটা ভিডিও করব, এর কিছু অস্বাভাবিকতা এবং এর হরমোনাল নিয়ন্ত্রণ। ভালো থাকবে, শেষ করছি।